হ্যালো স্টুডেন্টস, আজকে অনেকেই রিকোয়েস্ট করেছিল, তাই শুরু করছি পদার্থের গঠন এবং ধর্ম। তো পদার্থের গঠন এবং ধর্ম কি, চলো দেখি। দেখো, ম্যাটার বা পদার্থ কি জিনিস, আগে প্রথমে বুঝবো আমরা পদার্থটা কি জিনিস, তাই না? তো পদার্থ, দেখো, কোন জিনিস, এমন কিছু জিনিস যার অবস্থান আছে এবং যার কিছু ভর আছে। ভর মানে কিছু পরিমাণ মাস আছে, আর সে কিছুটা পরিমাণ জায়গা বা জায়গা দখল করে। যখন কোথাও থাকে, কিছুটা পরিমাণ জায়গা দখল করে থাকে এবং যার নিজস্ব কিছুটা ভর আছে। সে যতটাই ন্যূনতম হোক, একটা পয়েন্ট বিন্দু ধরো, চাই বা একটা বড় আকারের কোনো বস্তু ধরো, যদি তার ভর থাকে, সে যতটাই কম হোক বা কিছুটা জায়গা জুড়ে থাকে, সে জায়গাটা যতটাই কম হোক, সেটাকে আমরা পদার্থ বা ম্যাটার বলবো। তো পদার্থ বা ম্যাটার, দেখো, অনেকে যেমন যে জিনিসগুলোকে আমরা কি করতে পারি, সাধারণভাবে আমরা মানে স্পর্শ দেখতে পাই, টাচ করতে পারি, ফিল করতে পারি, টেস্ট করতে পারি। এবার ফিল আর টেস্ট দুটো উদাহরণ দিলাম, অনেক বইয়ে আমি দেখেছি লেখা আছে। তো ফিল আর টেস্ট এর ব্যাপারটা দেখো, ফিল মানে কি, আমরা কোনো কিছু অনুভব করছি। আর টেস্ট মানে কি, টেস্ট মানে হলো যে স্বাদ। টেস্ট মানে কি, টেস্ট হলো স্বাদ। তাহলে কোন জিনিস অনুভব করছি বা স্বাদে, দেখো অনুভব করছি, স্বাদ এখানটায় কিন্তু সব ক্ষেত্রে সমান নয়। স্বাদের ক্ষেত্রে ধরো একটা চিনি, সুগার, ঠিক আছে, চিনির দানা নাও, সেটা একটা পদার্থ বা ম্যাটার। তার কারণ কি, তার কিছুটা মাস আছে বা ভর আছে। সে একটা দানাই হোক না কেন, কোথাও রাখলে সামান্য পরিমাণ হলেও জায়গা দখল করে, তাকে আমরা স্বাদ নিতে পারি। কিন্তু সব পদার্থের তো স্বাদ নেওয়া সম্ভব নয়। এমন কিছু পদার্থ আছে যেগুলো স্বাদ নিলে হয়তো আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক, তাই স্বাদটা খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড নয়। আবার ফিল, অনুভব করি, যেমন ধরো বাতাস, আমরা অনুভব করি। বাতাস কি অ্যাকচুয়ালি গ্যাস, একটা গ্যাসিয়াস মিডিয়াম, তাই তো? গ্যাস, এটা একটা স্টেট পদার্থের, ঠিক আছে? তো অনুভব করছি, কিন্তু আমি যদি আবার অনুভবের আর একটা দিক বলি, যে আমি আমার দুঃখ, আমার কষ্ট, আমার আবেগ, অনুভূতি, এগুলো না, এগুলো বাস্তবে কোনো এর অস্তিত্ব নেই। এগুলো অনুভূতির মধ্যে পড়ে, আমরা বলি, কিন্তু সেই অনুভব এই অনুভব নয়। আমরা যেগুলোকে বাস্তব, রিয়াল ফিল করতে পারি, সেগুলো। সুতরাং এই দুটো ওয়ার্ড ঠিক এক্স্যাক্টলি অ্যাপ্রোপ্রিয়েট নয়। তো আমরা যেভাবে মনে রাখবো যে বস্তু, কোনো কাউকে ম্যাটার বা বস্তু কি, যে যার ভর আছে, ন্যূনতম হলেও ভর আছে, বেশি থাক কম থাক, আর সে কিছুটা জায়গা দখল করে থাকে, তাকে আমরা পদার্থ বলবো। আচ্ছা, পদার্থ বা ম্যাটার এবার ক ধরনের হয় দেখি। পদার্থ বা ম্যাটার বেসিক্যালি আমাদের সিলেবাস বা এ অনুযায়ী তিন ধরনের। এক হলো সলিড, দুই হলো লিকুইড, তিন হলো গ্যাস। এই তিনটে স্টেট দেখা যায়, এই তিনটে অবস্থা পদার্থের। এছাড়াও আছে, তোমরা যদি বলো যে বাকিগুলো বললাম না আমি, তো আমি বলে দিচ্ছি, সেগুলো তোমাদের সিলেবাসে অ্যাকচুয়ালি নেই বা সেগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয় তোমাদের জন্য, 9 এর জন্য। দেখো, এছাড়া আছে প্লাজমা স্টেট, আর একটা হচ্ছে যেটাকে বলছে বিই, ঠিক আছে, সি, বোস বোস আইনস্টাইন কনডেনসেট, ঠিক আছে? তো এ দুটো অবস্থাও রয়েছে। এ দুটো কি পরে আলোচনা করছি। আমাদের মেন উদ্দেশ্য কি, সলিড, লিকুইড এবং গ্যাস, কঠিন, তরল এবং গ্যাস, এই তিনটে নিয়ে একটু আলোচনা করে নিই। দেখো, পদার্থ তার মানে কি বললাম, পদার্থ আমরা যে জিনিসটার কিছু পরিমাণ মাস আছে, কিছু পরিমাণ জায়গা দখল করে থাকে, ঠিক আছে, অকুপাই সাম স্পেস, সেই তাকে আমরা পদার্থ বলবো। এই পদার্থ
আর একটা ধর্ম কি? পদার্থ কিছু কণা সমন্বয়ে গঠিত। কণা মানে একটা পদার্থ, ধরো একটা পদার্থ, সেই পদার্থটাকে ভাঙলে আমরা, যদি আমি ভাঙি তো একাধিক ছোট ছোট হয়তো কণা পাবো আমরা। ঠিক আছে, দেখো এই কণাগুলোকে যদি আবার ভাঙি, একটা কণাকে যদি ভাঙি তাহলে কি পাবো? কণাকে ভাঙলে আমরা পাবো মলিকিউল বা অণু। আর কি? যদি আমি একটা অণুকে ভাঙি একাধিক পাবো। একটা পরমাণুতে একটা পাবো তা নয়, অনেকগুলো পাবো, এরকম অনেকগুলো পাবো মলিকিউল। ঠিক আছে, অনেকগুলো মলিকিউল পাবো। একটা মলিকিউলকে যদি ভাঙি তাহলে কি পাবো? পরমাণু পাবো। কি পাবো? অনেকগুলো পরমাণু পাবো, অ্যাটম, অনেকগুলো অ্যাটম পাবো, তাই না? এই পরমাণুকে আবার ভাঙলে পরমাণুর ভেতরে কি থাকে? একটা পরমাণুকে আমি টোটাল স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে মনে থাকে তোমাদের। একটা পরমাণুকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? তার মাঝে রয়েছে ইলেকট্রন আর প্রোটন, তার মাঝে রয়েছে নিউট্রন, নিউট্রন আর প্রোটন। ঠিক আছে, আর তার প্রোটন আর তার চারিদিকে ইলেকট্রন। ঠিক আছে, তো এই হলো ব্যাপার, ঘটনাগুলো। তো এই যে বলছি মলিকিউল, এই ঘটনা থেকে আমরা এবার একটু বিস্তারিত আলোচনা করব। কি? সলিড, আমরা সবাই জানি যে সলিড বস্তু বেসিক্যালি একটু কঠিন, দৃঢ়, শক্ত হয়, নমনীয়তা কম হয়। ব্যতিক্রম অবশ্যই আছে, যেমন মার্কারি, পারদ, Hg, আমরা জানি এটা কি লিকুইড ফর্মে থাকে, নরমাল রুম টেম্পারেচারেই লিকুইড ফর্মে থাকে, কিন্তু এটা মেটাল, ধাতু, সলিড হবার কথা ছিল। মেটাল বেসিক্যালি দেখবা তোমরা, যে কোনো মেটাল নাও, লোহা টোহা দেখা, সবই দেখো বেসিক্যালি শক্ত বা কঠিন পদার্থের মধ্যে পড়ে, কিন্তু মার্কারি এমন একটা মেটাল যেটা আবার কি লিকুইড ফর্মে থাকে। তো ঠিক আছে, সেসব নিয়ে আলোচনা পরে হবে। তো কঠিন, এবার দেখো কঠিন বস্তুর মধ্যে এই যে মলিকিউল বা অণু যেগুলো রয়েছে সেগুলো খুব নিশ্চয় কাছাকাছি রয়েছে, খুবই কাছাকাছি রয়েছে। তাহলে এদের মধ্যে আকর্ষণ বল কি? বেসিক্যালি বেশি কাজ করার কথা, কাছাকাছি। আকর্ষণ বল বেশি বলেই তো তারা কাছাকাছি রয়েছে, আর তারা কাছাকাছি রয়েছে বলে কি ধর্ম রয়েছে সলিড। খুব সহজভাবে বুঝো। যদি এই এটাকে বলে কি, বাংলায় বলে আন্তঃআণবিক বল, শুনেছো এর আগে হয়তো, আন্তঃআণবিক বল, ইন্টারমলিকিউলার ফোর্স। তো ইন্টারমলিকিউলার ফোর্স তাহলে সলিডের ক্ষেত্রে কি খুবই বেশি। সলিডের ক্ষেত্রে বেশি বলে কি ইন্টারমলিকিউলার ডিসটেন্স বা দূরত্ব, যেটাকে আবার কি বলবে, বাংলায় বলে আন্তঃআণবিক দূরত্ব। ঠিক আছে, ডিসটেন্স মানে কি একটা মলিকিউল আর একটা মলিকিউলের মাঝের এই যে দূরত্ব, এই দূরত্ব তার মানে কি কাছাকাছি আছে, মানে কম সলিডের ক্ষেত্রে। এই প্রপার্টি গুলো খুব মানে ভাইটাল প্রপার্টি, তোমরা একটু ভালো করে বোঝো, দেখো বুঝতে পারবে, মনে থাকবে। তাহলে তাকে আমরা কি বলবো? সলিড। সলিড। এবার আমি চলে আসলাম, এটা ধরো একটা লিকুইড। তো লিকুইডের ক্ষেত্রে দুটো অণুর মাঝের দূরত্ব সলিডের থেকে তো একটু বেশি হয়, দূরত্ব একটু বেশি হয়। কেন হয়? আন্তঃআণবিক বল লিকুইডের ক্ষেত্রে, এটা যদি আমি এখানটায় লিখি সলিড, এই আন্তঃআণবিক বল সলিডের ক্ষেত্রে, লিকুইডের ক্ষেত্রে আর গ্যাসের ক্ষেত্রে, দেখো সলিডের ক্ষেত্রে খুব বেশি। ঠিক আছে, খুব 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 বেশি। লিকুইডের ক্ষেত্রে কি একটু কম, গ্যাসের ক্ষেত্রে কি আরো কম। তাহলে যদি আন্তঃআণবিক বল যদি সলিডের ক্ষেত্রে খুব বেশি হয়,
তাহলে কি অণুগুলোর মাঝের দূরত্ব কম, অণুগুলো কাছাকাছি থাকে, সেই জন্য সে পদার্থটা কি ধর্ম, সলিড। লিকুইডের ক্ষেত্রে আন্তর দূরত্ব, আণবিক দূরত্ব একটু বেশি। কিসের জন্য, তার মানে বল, আণবিক বলটা একটু কম, সেই কারণে দূরত্বটা বেশি। যদি বল বেশি হতো তাহলে টানা কাছে টেনে রাখতো, অণুগুলো খুব একই জায়গায় কনসেন্ট্রেট থাকতো, তাই না? তাহলে কি ধর্ম হলো এর জন্য, লিকুইড। গ্যাসের ক্ষেত্রে কি, ধরো গ্যাসের ক্ষেত্রে মলিকিউল গুলো মাঝের দূরত্ব খুবই বেশি, এর মধ্যে অ্যাট্রাকশন মানে কি, এই যে আণবিক বল যেটা কাজ করে সেটা খুবই কম, অ্যাট্রাকশন ফোর্স খুব কম, বিচ্ছিন্ন, অনেক দূরত্বে থাকে দুটো অণু। আর কি, এরা প্রত্যেকেই, এবার আমি একটা পয়েন্ট বলবো, দেখো তো দূরত্ব বেশি, দুটো অণুর মধ্যে দূরত্ব বেশি, আণবিক বল খুবই কম, সেজন্য কি এটা গ্যাস। আচ্ছা, এই যে অণুগুলো একে অপরের, দেখো গ্যাসের ক্ষেত্রে কি হয়, গ্যাস আমরা একটা বড় ঘর ধরো, সেখানটায় আমরা অল্প পরিমাণ গ্যাসও যদি স্প্রে করি তো গোটা ঘর ছড়িয়ে যায়। মানে কি, এদের মধ্যে আণবিক বল এত কম, এত তাড়াতাড়ি ছড়িয়ে যেতে পারে, সেজন্য খুব তাড়াতাড়ি এদিক ওদিকে ছড়িয়ে যায় এই অণুগুলো। তাহলে কি, এই যে দুটো অণু, এই যে মোশন মানে কি, এরা নিজেদের মধ্যে ছোটাছুটি করে, এখানে আছে, কিছুক্ষণ পর এখানে, এই যে ছোটাছুটি করে, এই মোশনটার একটা নাম আছে। এটা তরলের ক্ষেত্রেও করে, গ্যাসের ক্ষেত্রে অত্যাধিক বেশি করে অণুগুলো এদিক ওদিক ছোটাছুটি। লিকুইডের ক্ষেত্রে যেহেতু ফোর্স, আণবিক বল কম, তুলনামূলক গ্যাসের থেকে তো বেশি, কিন্তু সলিডের থেকে তো কম, তাই এদের মধ্যে অণুগুলোর খুব একটা বেশি করে না, করে অল্প, গ্যাসের তুলনায় কম কিন্তু সলিডের তুলনায় বেশি ছোটাছুটি করে। সলিডের ক্ষেত্রেও অল্প, খুব নগণ্য পরিমাণ হয়তো হয়, তার জন্য তো সলিড খুব কম। তো এই যে ছোটাছুটি করে, এটাকে কি বলে, ব্রাউনিয়ান মোশন। ব্রাউনিয়ান মোশন, ঠিক আছে? এই যে অণুগুলোর নিজেদের মধ্যে এদিক ওদিকে ছোটাছুটি করার যে ধর্ম, সেটাকে আমরা, বা তাদের মধ্যে যে মোশন, ঠিক আছে, সেটাকে আমরা বলবো কি, ব্রাউনিয়ান মোশন। আচ্ছা, আমরা তাহলে এবার আণবিক বল কি দেখলাম, আণবিক দূরত্ব কি দেখলাম, কার মধ্যে কোনটা বেশি দেখলাম, সলিড, লিকুইড আর গ্যাসের মধ্যে একটা বেসিক পার্থক্য আমাদের মাথায় আসলো, ঠিক আছে? তো এবার আমরা একটু বলেছিলাম যে কি, আচ্ছা তার আগে একটু আমরা চেঞ্জ দেখে নিই। দেখো, সলিড, লিকুইড, গ্যাস। সলিড, লিকুইড, গ্যাস। ধরো লিকুইড, আমি একটা খুব সহজ উদাহরণ নিই, ধরো ওয়াটার। ওয়াটারকে আমরা যদি তাপ দিই, মানে হিট, যদি গ্যাসের উপরে কিংবা উনানের উপরে ধরো জল রেখে যদি আমরা আগুন বা হিট দিই, তাহলে কি হবে, মানে আমি হিট দিলাম, তাহলে কি ফর্মে যাবে, লিকুইড ছিল কিন্তু তাপ প্রয়োগে কি হলো, গ্যাসে পরিণত হলো, জলীয় বাষ্প হতে লাগলো, গ্যাসে পরিণত হলো। ঠিক একইভাবে যদি আমি ওয়াটার থেকে হিট বের করে নিই, মানে ধরো আমি এখানে হিট প্রয়োগ করছিলাম, এখানে আমি হিট কমালাম, বের করে নিলাম, টেম্পারেচার কমালাম, তো দেখো তাহলে কি হবে, সবাই জানি ফ্রিজে কি রাখলে কি হয়, বরফ হয়, মানে কি ওর মধ্যে হিটটা কমাচ্ছে, টেম্পারেচার কমাচ্ছে, হিট বের করে নিচ্ছি, তো তাহলে কি হলো, সলিড ফর্মে গেল, মানে এখানে কি হলো, আইস ফর্মে গেল, সলিড।
দেখো একই ওয়াটার এখানে ছিল লিকুইড ফর্মে, যখন আমরা এখানটায় গেল তখন ভেপার ফর্মে চলে গেল, মানে কি গ্যাস। আবার যদি আমরা হিটকে বের করে নিলাম তখন আমরা কি পেলাম, সলিড বা আইস। আচ্ছা, এই ঘটনাগুলোর এক একটা নাম আছে। কি, যখন আমরা তাপ প্রয়োগ করে গ্যাসের দিকে যাব তখন সেই ঘটনাটার নাম কি, বা তোমার সরি, এটাকে কি বলবো, ভেপোরাইজেশন। ঠিক আছে, এটাকে বলবো ভ্যাপোরাইজেশন বা বাষ্পীভবন বাংলায়। বাষ্পীভবন, যদি কোনো গ্যাসকে তাপকে আমি যদি কমাই, ঠিক আছে, তাপকে এইখানটায় ধরো, আমি এবার হিট একটা গ্যাস নিলাম, মানে জলীয় বাষ্পটাই ধরো না, জলীয় বাষ্পটাকে যদি আমি ঠান্ডা করি তাহলে কি পাবো, আবার জল আকারে জমে যাবে। সেই ঘটনাটাকে কি বলবো, সেই ঘটনাটাকে আমরা বলবো কনডেনসেশন বা ঘনীভবন বাংলায়। ঘনীভবন, কথায় তো বলি ঘনীভূত হচ্ছে, ঘনীভবন। আচ্ছা, এবার আমরা দেখি এর নামটা কি। যখন আমরা লিকুইড থেকে সলিডের দিকে যাচ্ছি, মানে জলে থেকে তাপ কমাচ্ছি, কমিয়ে বরফ তৈরি করলাম, তখন সেটাকে কি বলবো, সবাই জানি ফ্রিজে রাখি। কি থেকে নাম এসছে, ফ্রিজ, ফ্রিজিং, এটাকে বলবে ফ্রিজিং। ফ্রিজিং, ঠিক আছে, ফ্রিজিং বাংলায় কি বলে, মানে সলিডিফিকেশন বা কঠিনীভবনও বলা হয়, কঠিনীভবন বা সলিডিফিকেশনও বলা হয় একে। ঠিক একইভাবে যদি আমি বরফকে তাপ প্রয়োগ করি তাহলে কি হবে, বরফ গলে আবার জল হবে। সেই ঘটনাটাকে কি বলবো, সেই ঘটনাটাকে আমরা বলবো তরলীকরণ বা ফিউশন। এই নামগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু মনে রাখবে। তাকে আমরা কি বলবো, বাংলায় বলবো তরলীকরণ, ইংরেজিতে কি বলবো, ফিউশন, বা এটাকে মেল্টিংও বলা যায়। মেল্টিং, বরফ তো বলছে, মেল্ট মানে কি, গলানো, ঠিক আছে, মেল্টিং। ঠিক, তাহলে এবার বাকি থাকলো কি, সলিড আর গ্যাস। এইটা খুব ইন্টারেস্টিং। দেখো, এগুলো সব মুছে দিলাম, লিখে নাও পজ করে ভিডিও, অসুবিধা হলে। চলো, সলিড থেকে গ্যাস, গ্যাস থেকে সলিড। দেখো, সলিড থেকে ডাইরেক্ট গ্যাস, সলিড থেকে বেসিক্যালি কি হয়, সলিডকে আমরা কি তাপ প্রয়োগ করলে প্রথমে তরল হবে, মানে কি, তার প্রথমে কি হবে, তাপ প্রয়োগ করলে আমি যদি দিই কি হবে, প্রথমে ফিউশন, প্রথমে ফিউশন হবে, বা কি বাংলায় তরলীকরণ, তরলীকরণ হবে। তারপরে তো আবার তাপ যদি আরো বাড়াই তরল তখন গ্যাসে পরিণত হয়। মানে কি, ঘটনাটা ঠিক স্টেপ বাই স্টেপ ঘটে, তাই না, স্টেপ বাই স্টেপ ঘটে। কিন্তু এই সলিড থেকে সোজাসুজি গ্যাস হয়ে যায়, লিকুইড ফর্মেই আসে না, এমনও আছে। কি, আমাদের খুব পরিচিত উদাহরণ হলো কর্পূর। ঠিক আছে, কর্পূর, তারপরে তোমার ন্যাপথলিন, যেগুলো জামা কাপড়ের মধ্যে দেয়, ন্যাপথলিন, সেগুলোতে দেখবে রুম টেম্পারেচারেই পুরো হাওয়া হয়ে যায়, মানে কি ক্ষয় হয়ে যায়। কিভাবে, সেটাকে কি বলে, সাবলিমেশন। এই দুটো প্রসেসকে ইংলিশে বলে সাবলিমেশন। সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন। ঠিক আছে, সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন। তরল হয় না, ন্যাপথলিকে রেখে দিলে রুম টেম্পারেচারে রেখে দিবে, তাপ প্রয়োগেরও দরকার নাই, রুম টেম্পারেচারে রেখে দেবে, দেখবে ন্যাপথলিনটা আস্তে 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 বিলীন হয়ে গেছে, মানে কি ডাইরেক্ট গ্যাসে চলে গেছে, সে লিকুইড হয় না। আবার ঠিক একইভাবে গ্যাসকে ডাইরেক্ট সলিড হয়ে যায়,
সেরকম একটা উদাহরণ কি আছে, গ্যাসিয়াস মিডিয়াম থেকে ডাইরেক্ট সলিড হয়ে যায়। যদি আমি এই কর্পূরটাকে যদি একটা বদ্ধ পাত্রের মধ্যে আমি রেখে যদি কি ঊর্ধ্বপাতন ঘটায়, তাহলে দেখবো কর্পূরটা আবার উপর দিকে গিয়ে আবার ঘনীভূত হয়ে জমা হয়ে ডাইরেক্ট সলিড আবার আকার নিয়েছে। ঠিক আছে, তো এটাকে বলবো সাবলিমেশন। তো আমরা কি দেখলাম, এই যে এক স্টেট থেকে আরেক স্টেটের মধ্যে যে চেঞ্জ, পরিবর্তন, সেগুলোর এক একটা নাম, সেগুলো এক একটা ঘটনা, সেই সম্পর্কে একটা আইডিয়া আসলো। আচ্ছা, এখান থেকে এবার আমরা দেখব যে প্লাজমা স্টেট, বলেছিলাম প্লাজমা স্টেট, একটু দেখে নিই প্লাজমা স্টেট। প্লাজমা স্টেট, প্লাজমা স্টেট দেখো, এই গ্যাসকে যদি তুমি আরো হিট দাও কি হবে, আলটিমেটলি লিকুইডকে হিট দিয়ে গ্যাস হলো, গ্যাসকে হিট দেওয়া কি হবে, কিছু হবে না, সাধারণভাবে করাও খুব একটা সম্ভব নয়। যদি এক্সট্রিম পরিমাণ হিট দেওয়া হয়, তাহলে খুবই বেশি পরিমাণ, ঠিক আছে, তো হিট দিলে এই গ্যাসটা কি হয়, যে স্টেটে যায় সেটাকে আমরা বলি প্লাজমা স্টেট। ঠিক একইভাবে যদি এই গ্যাস থেকে আমরা হিট কি করব, বের করে নিলাম, হিট কমাচ্ছি, তো কমালে কি হয়, গ্যাস থেকে ডাইরেক্ট আমরা কি জানি ঘনীভবন হয়, বাংলায় ঘনীভবন হয়ে লিকুইড ফর্মে আসে। ঠিক আছে, লিকুইড ফর্ম থেকে আবার যদি তাপ কমাই আমরা, তো কি হবে, লিকুইড থেকে সলিডে চলে যাবে। তার থেকেও যদি তাপ কমায় তাহলে আর কি হবে, সলিড থেকে রাস্তা নেই তাই মনে হচ্ছে, কিন্তু না, সলিড থেকেও, তার মানে শুরু হয়েছিল গ্যাস থেকে, আস্তে আস্তে তাপ কমাতে সলিড থেকেও একটা কন্ডিশনে আসে, একটা বিশেষ স্টেটে আসে। যদি এক্সট্রিম পরিমাণ টেম্পারেচার লো করা হয়, তাহলে সেটাকে বলবো কি, বোস আইনস্টাইন, মানে এস এন বোস, ঠিক আছে, এস এন বোস আর স্যার আলবার্ট আইনস্টাইন সম্ভবত 1902 কি 1920, মোস্ট প্রবাবলি 1920 সালে এই স্টেটটা পদার্থের অবজার্ভ করেছিল। তো সেই কারণে এটাকে বোস আইনস্টাইন কনডেনসেট বলা হয়, বা সংক্ষেপে বিইসি, এটা একটা স্টেট। ঠিক আছে, তো এগুলো গেল আমরা কি পদার্থের বিভিন্ন স্টেট নিয়ে আলোচনা করলাম, বিভিন্ন অবস্থা নিয়ে। এবার আমরা দেখব যে লিকুইড, অ্যাকচুয়ালি আমি কিছু জায়গায় দেখছিলাম যে অনেক বইয়ে স্টার্ট করেছে লিকুইড ফর্ম থেকে, ঠিক আছে, ফ্লুইড থেকে। তো আমরা দেখো প্রথমে যদি গ্যাস, সলিড এবং লিকুইডের মধ্যে এই ঘটনা, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো একটু জেনে নেওয়া, না নিই তাহলে কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হবে না, সেজন্য এখান থেকে আমি শুরু করেছিলাম। তো এবার দেখি লিকুইড। দেখো ফ্লুইড, বা প্রবাহী কি, আমরা অ্যাকচুয়ালি ফ্লুইড বললেই মনের মধ্যে একটা ধারণা চলে আসে, ফ্লুইড মানে লিকুইড টাইপ, কিন্তু না, ফ্লুইডের মধ্যে গ্যাসও পড়ে। ফ্লুইড বা প্রবাহী হলো যাদের প্রবাহ আছে, প্রবাহ বা ধারা রয়েছে। তুমি একটা জলকে কোথাও ফেলে দাও, দেখো সে প্রবাহ, তার মধ্যে একটা প্রবাহ আছে, সে যদি উঁচু থেকে নিচুর দিকে আস্তে আস্তে চলে আসবে। ঠিক আছে, তো গ্যাসের ক্ষেত্রে কি, আমরা ছেড়ে দিলাম, গ্যাসটা কি ফ্লো আছে, ফ্লো বা প্রবাহ আছে, আমি কোথাও ছাড়লাম, দেখো চারিদিকে ছড়িয়ে গেল। কিন্তু একটা কঠিন বস্তুকে তুমি যেখানে ছেড়ে দিবে সেখানেই রয়ে যাবে, ওর মধ্যে কোনো ফ্লো নেই, তাই না?
তো সেই কারণে গ্যাস আর লিকুইডকে আমরা কি বলি, ফ্লুইড। এই গ্যাস আর লিকুইডকে একসাথে বলি ফ্লুইড বা প্রবাহী। তো এই প্রবাহী, প্রবাহীর কাদেরকে বলবো, লিকুইড এবং গ্যাসকে। আর কি প্রবাহীর ধর্ম দেখি, দেখো তার মানে লিকুইড আর গ্যাস এই দুটোকে আমরা কি বলবো, ফ্লুইড। এই ফ্লুইডের আর কি ধর্ম আছে একটু দেখি। এই ফ্লুইড, এটা ধরো ফ্লুইড রাখা আছে, ধরো ওয়াটার, মানে কি আমরা লিকুইড ধরলাম, ফ্লুইডের মধ্যে কি ধরলাম, লিকুইড ধরলাম। এই লিকুইড বা ওয়াটারটা যে পাত্রে রাখা আছে, সেই পাত্রের প্রত্যেকটা বিন্দুতে একটা ফোর্স বা বল অ্যাপ্লাই করছে। কিরকম, লম্বভাবে, পাত্রের দেওয়ালের উপরে লম্বভাবে, পাত্রের দেওয়ালের সাথে লম্বভাবে যে ফোর্স প্রত্যেকটা বিন্দুতে অ্যাপ্লাই করছে, সেটাকেই কি বলবো, থ্রাস্ট বা ঘাত। তাহলে প্রবাহী দ্বারা, আমি এখানে লিকুইড ধরেছি, যদি গ্যাসও ধরতে পারো, ঠিক আছে, যেহেতু প্রবাহী বলতে কি লিকুইড এবং গ্যাস দুটোকেই বোঝায়। তো তাহলে ঘাত বা থ্রাস্ট হচ্ছে কোন লিকুইড বা গ্যাস যে পাত্রে রয়েছে, সেই পাত্রের উপরে প্রত্যেকটা পাত্রের দেওয়ালে প্রত্যেকটা বিন্দুতে সেই লিকুইড বা গ্যাস দ্বারা লম্বভাবে যে বল প্রযুক্ত হয়, সেই বলটার যে নাম সেটা হলো কি, ঘাত বা থ্রাস্ট। তাহলে থ্রাস্ট বা ঘাত হলো এক ধরনের ফোর্স, ফোর্স বা বল। আমরা দেখেছি এর আগে বলের একক সবকিছু জানি, তাও সেগুলো বই থেকে একটু দেখে নেবে বা এর আগে ভিডিওগুলো দেখে নেবে। তো বলের একক কি, সিজিএস পদ্ধতিতে ডাইন, এসআই পদ্ধতিতে নিউটন, এগুলো জানি। তো চলো এবার কি প্রবাহীর আর একটা কি ধর্ম দেখবো, প্রবাহীর চাপ বা প্রেসার। প্রেসার, তো প্রেসার প্রবাহী বা তরল বা লিকুইড বা গ্যাস, ঠিক আছে, তরল বা গ্যাসের যে চাপ প্রয়োগ করে তাকে নিশ্চয়ই প্রবাহী চাপ বলবো। কিরকম চাপ, দেখো আমরা মেন কি জানি, প্রেসারের ফর্মুলাটা কি জানি সেটা দেখি। প্রেসার মানে কি, প্রেসার হলো ফোর্স পার ইউনিট এরিয়া, এফ বাই এ, ফোর্স পার ইউনিট এরিয়া হলো প্রেসার। মানে কি, আমার ক্ষেত্রফল যদি 5 ধরো বর্গমিটার হয়, তাহলে ইউনিট মানে কি 1 বর্গমিটার। এই 1 বর্গমিটারের উপরে যে পরিমাণ বল প্রয়োগ হচ্ছে, সেটাই হচ্ছে কি প্রেসার। তাহলে প্রবাহীর চাপ মানে কি, প্রবাহী তরল বা গ্যাস কোন একটা পাত্রে আছে নিশ্চয়, তো পাত্রটার যা ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের একক ক্ষেত্রফলের উপরে যে পরিমাণ বল, ঠিক আছে, ফোর্স, যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছে, সেটাই হলো সেই প্রবাহী তরল বা গ্যাস দ্বারা সেই পাত্রটার উপরে প্রযুক্ত চাপ, যেটাকে আমরা কি বলবো, প্রবাহীর চাপ বা প্রেসার। ঠিক আছে, আচ্ছা এবার কি, এবার আমরা দেখব তরলের মধ্যে কোন একটা বিন্দুতে চাপ নির্ণয়। তরলের মধ্যে কোন একটা বিন্দুতে চাপ দেখি, ধরো তরল, এই পাত্রটা তরল দ্বারা পূর্ণ আছে, ধরো ওয়াটার দ্বারা পূর্ণ আছে। এর একটা ধরো এইখানে, ধরো আমি একটা পয়েন্ট ধরলাম,
তরলের মাঝামাঝি একটা ও বিন্দু ধরলাম, এই বিন্দুটা সারাউন্ডিং একটা এরিয়া ধরলাম, ঠিক আছে। এই এরিয়াটার উপরে তরলের মধ্যে কতটুকু চাপ বা প্রেসার কাজ করছে সেটা আমরা এবার বের করব। মানে কি, আমরা চাপের এবার ফর্মুলা বের করব। অ্যাকচুয়ালি আমরা কি দেখলাম এতক্ষণ, তরলের চাপ বা প্রবাহীর চাপ, তরলের হোক বা গ্যাসের হোক, সেটাকে আমরা অ্যাকচুয়ালি লিখি কি, ফর্মুলা হলো এইচ রো জি। জি তো আমরা আগে জেনে আসছি 9.8। রোটা কি, রো হলো পারদের ঘনত্ব, এইচ হলো উচ্চতা। তো এইসব কোথায় থেকে আসলো, মেন বক্তব্য হলো আমি ফর্মুলা সেটা বুঝলাম, ফর্মুলাটা কিভাবে আসলো সেটা এবার একটু দেখে নিই। তো ধরে নাও তরলের মধ্যে একটা কোনো একটা বিন্দু ওকে কেন্দ্র করে একটা এরিয়া, ঠিক আছে। তো এই এরিয়াটার উপরে কতটুকু চাপ প্রয়োগ হচ্ছে সেই চাপটা আমরা যদি বের করি সেটা থেকেই বুঝতে পারবো চাপের ফর্মুলা কি আসছে। তো চাপটা আমরা কিভাবে বের করব দেখি। এই যে এরিয়াটার উপরে কে চাপ দিচ্ছে বলো, ধরো আমি একটা কল্পনা করলাম এই এরিয়া বরাবর এটাকে একটা চোঙ আকৃতি দিয়ে দিলাম এই এরিয়াটা বরাবর। তাহলে এই যে ওপরের এই তরলটা যে তরলটা আছে, এই তরলটা যে পরিমাণ চাপ, তরলটার যা ভার, তাই তো, তরলটার যা ভার সেটাই তো এখানে এই এরিয়াটার উপরে প্রযুক্ত চাপ, তাই তো। এটা একক ক্ষেত্রফল ধরে নিয়েছি, হ্যাঁ, মানে আমরা যেহেতু ক্যালকুলেশন করি প্রেসারের ফর্মুলা অনুযায়ী একক ক্ষেত্রফল, সেই জন্য আমরা এটা ধরো 1 বর্গমিটার ধরে নাও একক ক্ষেত্রফল, ঠিক আছে। তো এই একক ক্ষেত্রফলের উপরে এই তরল, টোটাল তরল যে পরিমাণ ভার প্রয়োগ করছে এই অংশটা বরাবর, লম্ব বরাবর, সেটাই হলো প্রেসার, যে পরিমাণ বল প্রয়োগ করছে। তো বল কিভাবে প্রয়োগ করছে দেখো, এটা একটা কি লম্ব বৃত্তাকার চোঙ আকৃতি নিয়েছে। তাহলে এখানটায় যদি ছবিটা একটু ভালো করে আঁকাই, তাহলে এইখানটায় যে তরলটা এরিয়াটার উপরে যে পরিমাণ এই তরল, এই অংশের তরলটা যে পরিমাণ করছে, বল প্রয়োগ করছে, সেটাই হলো প্রেসার। তাহলে তরল, এই পরিমাণ তরল মানে কি, এই তরলের ভার, বল প্রয়োগ করছে মানে কি ভার, এই তরলটার ভর এম কে জি, মানে পৃথিবীর যে গ্র্যাভিটেশনাল ফোর্স জি দ্বারা টানছে, ঠিক আছে। তো সেই এম জি হলো ভার, সেটাই হলো কি ফোর্স, সেই পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এটা তো ইউনিট এরিয়া ধরে নিয়েছি, তাহলে সেটাই হলো প্রেসার। আর কি, এই যে তরল স্তম্ভের উচ্চতা, এই তরল স্তম্ভের এই উচ্চতাটাকে আমি ধরে নিলাম ধরো এইচ, হাইট। আচ্ছা, তাহলে প্রেসার P ইকুয়ালস টু, এখানে চাপটা কি, P ইকুয়ালস টু, আমরা কি দেখলাম, তরল স্তম্ভের ভর ইনটু জি, তরল স্তম্ভের ভর ইনটু জি, সেটাই তো তরল স্তম্ভের ভার। আমি যদি এখানটায় লিখি তরল স্তম্ভের ভার বা ওজন, লিখলাম ভার বা ওজন, তাহলে তরল স্তম্ভের ভার বা ওজন কি, তরল স্তম্ভের ভর ইনটু জি। তাহলে একটা তরল স্তম্ভের ভর ইনটু জি, এই তরল স্তম্ভের ভর কি দেখো, ভর মানে কি, ভর মানে হলো আয়তন ইনটু ঘনত্ব, ভর মানে আয়তন ইনটু ঘনত্ব। কেন আয়তন ইনটু ঘনত্ব, একটু ভেঙে বুঝিয়ে দিই। দেখো ঘনত্ব মানে কি, ঘনত্ব হলো কোন বস্তুর একক আয়তনের ভর, সেটাই হলো বস্তুটার ঘনত্ব বা ডেনসিটি।
ধরো আমি একটু ভালো উদাহরণ দিই, ধরো আমি সাপোজ কোন বস্তুর ঘনত্ব ধরো, ডেনসিটি ধরো 5 গ্রাম পার সেন্টিমিটার কিউব ঘনত্ব, এটা ধরো টোটাল বস্তুটা, এটার ঘনত্ব, বস্তুটার ডেনসিটি এত, ঠিক আছে, বস্তুটার ডেনসিটি এত, বস্তুটার টোটাল আয়তন কত, টোটাল আয়তন ধরো দেওয়া আছে, টোটাল আয়তন হলো ধরো সাপোজ 10 ঘন কিউব। তাহলে যদি এক, দেখো পার ঘন কিউব মানে 1 ঘন কিউবে, তাহলে কি আমরা জানি তো 1 ঘন কিউবে যদি বস্তুটার ভর কত 5 গ্রাম, তাহলে 10 ঘন কিউবে কত, 10 ইন্টু 5, 10 ইন্টু 5 মানে কত 50 গ্রাম। এই 50 গ্রামটা কি, 50 গ্রামটাই তো বস্তুটার ভর, টোটাল ভর। তাহলে আমরা কি পেলাম, ভর সমান আয়তন ইন্টু ঘনত্ব। তাহলে আমি যদি এখানে লিখি তরল স্তম্ভের আয়তন ইন্টু ঘনত্ব ইন্টু জি, যেমন ছিল জি রেখে দিলাম। তাহলে এবার আয়তন কি করে বের করবো দেখি। এটা কি আকার নিচে, লম্ব বৃত্তাকার চোঙ, লম্ব বৃত্তাকার চোঙের কি আয়তনের ফর্মুলা কি, একক ক্ষেত্রফল একক ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তাই তো। লম্ব বৃত্তাকার চোঙের ক্ষেত্রফল কি, পাই আর স্কয়ার এইচ। লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা কি, পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ ইন্টু এইচ কি এই হাইট। তো একক ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তো আমি সেটা লিখলাম, একক ক্ষেত্রফল ইন্টু উচ্চতা ইন্টু কি ছিল ঘনত্ব ইন্টু জি। দেখো একক ক্ষেত্রফল মানে কি, এক, সে 1 বর্গমিটার হোক, 1 বর্গ সেন্টিমিটার হোক, যা ইচ্ছা তাই হোক, মানে কি একক মানে 1 হলো। উচ্চতা কত ধরেছি এইচ, ঘনত্ব কি রো ইন্টু জি। তাহলে ফর্মুলা কি আসলো, এইচ রো জি। এই এইচ রো জি, পি ইকুয়ালস টু এইচ রো জি, এটা হলো ফর্মুলা। কি, প্রবাহীর চাপ বের করার, প্রবাহীর ভেতরে, প্রবাহী মানে তরল বা গ্যাসের ভেতরে কোনো একটা বিন্দুতে প্রেসার কত বের করার ফর্মুলা কি, এইচ রো জি। এইচ কি, এইচ হলো সেই এরিয়াটা তরল স্তম্ভ উপর স্তর থেকে, ডিস্টেন্স বা হাইট, ঠিক আছে। এইচ রো কি তরলের ঘনত্ব, আর জি, জি 9.8 গ্র্যাভিটেশনাল ফোর্স। তো দেখো এবার হলো যে তরলের এই ঘটনাটা তো আমরা দেখলাম। অ্যাকচুয়ালি যদি আমরা একটু ভাবি যে এই তরলটার উপরে তো অ্যাকচুয়ালি উপরে তো বাতাস, বায়ু রয়েছে, আমি তো বায়ু শূন্য স্থানে করিনি, তাহলে তো এই তরল স্তম্ভের উপর তো বায়ু, বাতাস দ্বারাও একটা ফোর্স প্রয়োগ হচ্ছে। শুধু তো তরলের এই ভারটুকুই কাজ করছে তা না, বাতাসও তো কাজ করছে। কিন্তু বেসিক্যালি আমরা হিসেবের সময় এই বাতাসের এই ফোর্সটাকে খুব একটা কাউন্ট করি না, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই প্রেসারের ফর্মুলা লিখি এইচ রো জি। আচ্ছা, আমরা এটা পেলাম প্রেসারের ফর্মুলা, ঠিক আছে। এবার কোন তরলের মধ্যে একটা কোন বিন্দুতে আমার প্রেসার, তো আমাকে তো লিখতে হবে যে এত প্রেসার কত, এত টাইন পার সেন্টিমিটার স্কয়ার বা এত পাস্কেল, ঠিক আছে, বা এত বার বা এত মিলিবার, এগুলো সব একক, কিসের একক, মিলিবার, এগুলো সব প্রেসারের একক, ঠিক আছে। বা নিউটন পার মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার, তো এগুলো প্রেসারের একক, একক, ঠিক আছে। কিন্তু আমি এখানে প্রবাহীর এই যে
ঘটনাটা, এর একটা স্ট্যান্ডার্ড তো কিছু ধরতে হবে। তো যেটা আমরা স্ট্যান্ডার্ড ধরি, মানে অ্যাকচুয়ালি কি, একটা ধরো আমি বললাম যে কোনো বস্তুর ওজন 5 কেজি, ধরো 5 কেজি, মানে কি আমার 1 কেজি ওজনটা ফিক্সড, একটা স্ট্যান্ডার্ড, এটা ইউনিট এন্ড মেজারমেন্টের চ্যাপ্টারে। তো আমার স্ট্যান্ডার্ড একটা ধরা আছে কি, ধরো 1 কেজি, 1 কেজির আমরা দেখতে পাই একটা ওয়েট আছে, স্ট্যান্ডার্ড ওয়েট। তার কোন বস্তুর ওজন কি এর সাপেক্ষে আমরা নির্ণয় করছি, মানে কি এই বস্তুটার ওজন এই 1 কেজি যে ওয়েটটা রয়েছে তার 5 গুণ, সেই জন্য কত, 5 কেজি। তাহলে প্রেসার বের করার সময় তো আমাদের একটা স্ট্যান্ডার্ড এরকম কিছু দরকার। তো এই স্ট্যান্ডার্ড যেটা ধরা হয়, সেটা অ্যাকচুয়ালি ধরা হয় যে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ বা প্রেসার। 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়। কিরকম দেখো, এটা অ্যাকচুয়ালি সংজ্ঞাটা হচ্ছে যে সমুদ্রপৃষ্ঠ থেকে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই 76 সেন্টিমিটার পারস্তম্ভের যে পরিমাণ চাপ প্রয়োগ করে এই ইউনিট এরিয়াতে, মানে কি এটাকে পারদ ধরে নিয়েছে, তরল, আমরা জল ধরছিলাম, সেটা হলো কি স্ট্যান্ডার্ড। এইটা সাপেক্ষে আমরা এবার জল, গ্যাস যা কিছু হোক মেজার করবো। তো কি এই এর সিজিএস পদ্ধতিতে স্ট্যান্ডার্ড 76 সেন্টিমিটারের একক কত, 76 ইন্টু 76 সেন্টিমিটার। 76 সেন্টিমিটার মানে এইটা 76 সেন্টিমিটার, বুঝতে পারছো? 76 সেন্টিমিটার মানে কত, এখানে হাইট সমান 76, এটা স্ট্যান্ডার্ড ধরা হয় 76 সেন্টিমিটার। পারস্তম্ভের এর মধ্যে পারদ রয়েছে, এই স্তম্ভটাকে পারদ ধরে নিয়েছে, পারদ ভর্তি পাত্র, ওয়াটার না। তাহলে 76 এইচ ফর্মুলাতে বসাই, এইচ এর মান কত, 76। রো কি, পারদের ঘনত্ব, এখানে যেটা থাকবে তার ঘনত্ব, আমরা যদি জল থাকতো জলের ঘনত্ব, তাই তো। তো দেখো পারদের ঘনত্ব কত, পারদের ঘনত্ব হলো 13.6 ইন্টু জি এর মান কত, জি এর মান সিজিএস হচ্ছে 980। তাহলে এটা করলে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করলে বেরোবে 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এত ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। এটাকে এসআই পদ্ধতিতে যদি করো তাহলে নিউটন মিটারে করতে হবে, শুধু 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করে দিলেই আমরা এসআই পেয়ে যাব, এসআই পদ্ধতিতে পেয়ে যাব। ঠিক আছে, এত নিউটন পার মিটার স্কয়ার। এই নিউটন পার মিটার স্কয়ারটাই হলো অ্যাকচুয়ালি পাস্কেল। ওটা মানে পাস্কেল লেখা যায়। নিউটন পার মিটার স্কয়ার, এটাও যা পাস্কেলও তাই, একই মাপ। ঠিক আছে, এই হলো ব্যাপার। আর এখান থেকে আর কিছু মেন পয়েন্ট একটু মনে রাখতে হবে, সেটা হলো কি যে এই যে লিখেছি বার, প্রেসারের একটা একক হলো স্ট্যান্ডার্ড একক আমরা ইউজ করি, সেটা হলো বার। বারের ছোট কি মিলিবার, অনেক জায়গায় মিলিবারও ব্যবহার করা হয়। আর কি এই যে চাপ, এই চাপটা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? বায়ুমণ্ডলের চাপ, যদি গ্যাসের চাপ বলি, তরলের চাপের কথা বাদ দাও, যদি গ্যাসের চাপ, বায়ুমণ্ডলের চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? ব্যারোমিটার। এইগুলোর পয়েন্টগুলো একটু খাতায় লিখে নেবে, ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়। আর কি এই ব্যারোমিটার যন্ত্রের রিডিং যখন নেওয়া হয়, যদি ব্যারোমিটারের এই রিডিং যখন নেওয়া হয়, তখন এই ব্যারোমিটার যে যন্ত্রটা তৈরি করা হয় না, যে বললাম না স্ট্যান্ডার্ড, অ্যাকচুয়ালি ব্যারোমিটার যন্ত্রটার মধ্যে এই পারদটাকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়, জল টল থাকে না। হ্যাঁ, তো এই যে যদি পারদ স্কেলের রিডিং, আমি রিডিং হঠাৎ যদি আস্তে আস্তে ধরো, ধীরে ধীরে, কখনো হলো 2, তারপর হলো আস্তে আস্তে, ধরো একটা ধরো 10, কিছুক্ষণ পরে হয়তো হলো 7, তারপরে কিছুক্ষণ পরে 2, মানে যদি ধীরে ধীরে কমে, ঠিক আছে,
তাহলে বুঝতে হবে কি পূর্বাভাস, আবহাওয়ার পূর্বাভাস কিন্তু ব্যারোমিটারের রিডিং, ঠিক আছে, বায়ুমণ্ডলের চাপ থেকে অনেকটাই করা হয়, মানে নির্ণয় করা হয়। তো তাহলে কি তখন একটা বুঝতে হবে যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাচ্ছে, মানে কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি ধীরে ধীরে রিডিংটা কমে। পয়েন্টটা মনে রাখবে, অনেক সময় ছোট প্রশ্ন আসে, যদি হঠাৎ করে রিডিং কমে যায়, ছিল 10 হঠাৎ করে 2 হয়ে গেল, মানে খুব তাড়াতাড়ি ফাস্ট রিডিং নিচের দিকে নামছে, তখন কি হবে? তখন জানতে হবে যে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, ঝড়ের পূর্বাভাস রয়েছে। তো এইগুলো হলো ব্যাপার, এই ঘটনাগুলো। এর পরের দিন আমরা বেসিক্যালি একটা খুব ইম্পর্টেন্ট ঘটনা সাইফন ক্রিয়া, সেটা আমরা পড়বো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রচুর 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 পরিমাণে শেয়ার করো, লাইক করো। আমি কোনোদিন ভিডিওর লাইকের কোনো এম রাখিনি এখনো পর্যন্ত তোমাদের কাছে, এই প্রথম একটা এম রাখলাম আমি। এই ভিডিওটায় 200টা লাইকের একটা এম রাখলাম, তো দেখি তোমরা কত তাড়াতাড়ি এই 200টা লাইক পূর্ণ করতে পারো। চলো আজকের মতো বাই বাই, থ্যাংক ইউ।